সুরেশপুর নামক ছোট্ট একটি গ্রামের একটি সাদামাটা পাকা বাড়ির ভেতরে বেড়ে ওঠা এক অল্প বয়সী মেয়ে। নাম তার চারুলতা। 18 বছর বয়সী এক সহজ সরল এবং নিরহংকার মেয়ে, যার গায়ে কোনো রঙিন পোশাক নেই, শুধুমাত্র মলিন পাটের এক শাড়ি। কিন্তু তারপরও তাকে দেখে মনে হয় সে কতটা অপরূপ সুন্দরী। সে নিজে জানে না কিভাবে সাজগোজ করে নিজেকে গুছিয়ে রাখতে হয়। সৎমা জয়া এবং সৎবোন মীরা তাকে সারাটা জীবন শুধু অবহেলা আর অযত্নেই রেখে দিল। চারুলতা, এ কি অবস্থা! এখনো তোর সংসারের কাজ শেষ হলো না? এক ঘরের মেঝে তুই কতবার মুছবি বলতো? সংসারের সব কাজ তুই করিস বলে সারাদিন এসব নিয়ে পড়ে থাকলে কি চলবে নাকি? একটু তো অন্য কাজও করতে হবে নাকি? বলো মা, আমায় আর কি কি কাজ করতে হবে? আমি সব কাজ করে দেব। এতবার করে বলে দিতে হবে কেন তোকে? তোকে না সেদিন বললাম মীরার জন্য নতুন একখানা জামা কিনে এনেছি, সেটা সেলাই করতে হবে। সেলাই করা না হওয়া পর্যন্ত তো মেয়েটা আমার ওই জামাটা পরতেই পারছে না। ঠিক আছে, আমি আমি আজকালের মধ্যে ওই ওই জামাটা সেলাই করে দেব। কি আজকালকার মধ্যেই? মানে আমার তো জামাটা আজই দরকার, কারণ বিকেলে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা আছে। ও মা, তুমি এখন বলো না আমি বন্ধুদের সাথে কোন জামাটা পরে ঘুরতে যাব। আমার নতুন জামা এক্ষুনি চাই। দেখেছিস তো মুখপুরি, তোর জন্য এখন মেয়েটা কি মহা মুশকিলে পড়ে গেল। কত শখ করে জামাটা কিনেছিল মেয়েটা, ভেবেছিল এটা পরে বন্ধুদের বাড়িতে ঘুরতে যাবে। তোর জন্য এখন সেটাও হলো না। দাঁড়া মীরা, তোর নতুন জামা পরার ব্যবস্থা আমি করছি। এই চারুলতা, তোর একটা নতুন জামা ঘরে তোলা আছে না? ওই যে তোর বাবা সেবার বাণিজ্য করে ফেরার সময় নিয়ে এসেছিল, ওটা তুই মীরাকে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ আছে তো, কিন্তু মা, মানে ওটা তো বাবা আমার জন্য এনেছিল, আর আজ অব্দি ওই জামাটা আমি পরিনি, সযত্ন করে তুলে রেখেছি। আসলে বাবা তো আমায় সবসময় কিছু কিনে দিতে পারে না, তাই ওইটা যে আমার কাছে অনেক মূল্যবান। মা, রাখ তো সব আদিক্ষেতা। মীরা তোর একখানা জামা একবার পরলে কি ছিঁড়ে যাবে নাকি? একবার পরে এসেই তোকে না হয় ফেরত দিয়ে দেবে। দে, এখন আর কথা বাড়াস না, জামাটা ওকে বের করে দে তো। এরপর চারুলতা কিচ্ছুটি না বলে তার ঘর থেকে তার বাবার কিনে আনা নতুন জামাটা বের করে মীরার হাতে দেয়। ও মা, জামাটা কি সুন্দর! মা, বাবা এমন জামা আমায় তো কিনে এনে দেয়নি, এই মুখপুরিকে কিনে এনে দিয়েছে। এটা আমি রেখে দেব মা, ওকে আমি আর এটা ফেরত দেব না। আচ্ছা ঠিক আছে, আগে আজকে পর তো একবার, তারপর দেখা যাবে কি করা যায় কি না যায়। এরপর মীরা ও জয়া চারুলতার ঘর থেকে বেরিয়ে যায়। নিজের অজান্তে চারুলতার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়তে থাকে। বছরে একটা দুটো শাড়ি দিয়ে পার করে দিই আমি। মার বোন সে তো কখনো ফিরেও দেখে না। অনেকগুলো দিন পর পর বাবা আমায় একটা করে নতুন কাপড় দেয়, এটাও মার বোন নিয়ে নিল। এই জন্য বলি বাবাকে আমায় যেন কিচ্ছুটি কিনে না দেয়। শুধু আমাকে এসব দেওয়ার দরকার কি? শুধু আমার মন ভাঙা। এভাবে চারুলতার দিন দুঃখে কষ্টে পার হয়ে যায়। আসুন ঘটক মশাই, বসুন, এখানটাতে বসুন। সারু, আরে এই চারুলতা, কোথায় গেলি? ঘটক মশাইয়ের জন্য কিছু জল খাবার নিয়ে আয় তো দেখিনি। আসছি মা। কিছুক্ষণ পর চারুলতা থালা ভর্তি কিছু জল খাবার নিয়ে এসে ঘটক মশাইয়ের সামনে দেয়। যা, এবার তুই এখান থেকে যা। আর হ্যাঁ শোন, দুপুরের রান্না শেষ করে লালুকে স্নান করাতে নদীতে নিয়ে যাবি, কেমন? ঠিক আছে মা। এরপর চারুলতা আবার তার কাজে চলে যায়। মা মীরা, এদিকে একবার আয় তো মা। এই যে ঘটক মশাই, আমার মেয়ে মীরা, ওর বিয়ের জন্যই একখানা পাত্রের খোঁজ করছি আপনার কাছে। পাত্র যেমনই হোক, পাত্রের বাড়ির অবস্থা ভালো হতে হবে। বড়লোক বাড়ির পাত্র কিন্তু অবশ্যই হতে হবে।
এসব তুমি কি বলছো কি মা? পাত্র যেমনই হোক মানে আমি কি যেমন তেমন পাত্রের সাথে বিয়ে করব নাকি? আমার বর হতে হবে দেখতে শুনতে সুন্দর, আবার টাকা পয়সাওয়ালাও হতে হবে, ধনী পাত্র হতে হবে, বুঝলে তো? সে তো বুঝলাম মা, তবে একসাথে তো সব পাওয়া যায় না। তা মা, তুমি কি কাজ জানো সংসারের? কি কি কাজ জানি মানে? আমার মা কি আপনার কাছে কোনো ছোট লোকের বাড়ির পাত্রের খোঁজ করেছে নাকি? মা তো বললো আপনাকে বড়লোক বাড়ির এক পাত্রের খোঁজ করতে। আর আমি যদি বড়লোক বাড়ির বউ হই তাহলে কি আমার কোনো কাজ জানা লাগবে নাকি? আমি কাজ জেনে কি করব? বড়লোক বাড়ির বউ হলে তো আমার চারপাশে দু চারটে চাকরানি থাকবেই থাকবে। আমি তো পায়ের উপর পা তুলে চাকরানিদেরকে হুকুম করব শুধু। এই যে এখন চারুলতাকে যেমন করি আর কি। মীরা, তুই চুপ কর মা। এসব কি হচ্ছে কি? মানে ঘটক মশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও সংসারের কাজ টুকটাক পারে, আর বিয়ে দেওয়ার আগে আরো কিছুটা শিখিয়ে পড়িয়ে নেবক্ষণ। আপনি ভালো একখানা পাত্রের খোঁজ দিন তো আগে। সে সব ঠিক আছে, কিন্তু চারুলতা নামে যে মেয়েটিকে দেখলাম, সে তো আপনাদের বাড়ির বড় মেয়ে। তার বিয়ের খোঁজ না করে আগে আপনারা কেন ছোট মেয়ের বিয়ের খোঁজ করছেন বলুন তো? আর আমার কাছে ভালো ভালো কিছু প্রস্তাব আছে চারুলতার জন্য। আশেপাশে সবাই তো চারুলতার কাজের গুণ সম্পর্কে জানে। সে তো এক নরম ভদ্র সংসারী মেয়ে। তাই ওর জন্য ভালো ভালো ঘর থেকে প্রস্তাবও আসে আমার কাছে। নেহাত চারুলতার বাবা বাড়িতে থাকেন না, এই জন্য বাড়ি অবধি প্রস্তাব নিয়ে আসতে পারে না কেউ। শুনুন ঘটক মশাই, আপনাকে আমি ডেকেছি আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, তা নয় আপনি ওই মুখপুরীটার বিয়ে নিয়ে কথা বলছেন। দেখুন ঘটক মশাই, ফের যদি আপনি ওই মুখপুরীর বিয়ে নিয়ে কোনো কথা বলেন তাহলে এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না কিন্তু। আর আমার মেয়ের জন্য ভালো পাত্রের খোঁজ যদি দিতে পারেন তবে এই বাড়ির সামনে আসবেন। এখন আসুন আপনি এখান থেকে। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়। দেখ, আমার আর ভালোই লাগে না। ওই চারুলতা দেখছি দিন দিন আমার জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে মা। আমার সবকিছুর আগে আগে ওর থাকা চাই। তুই এত চিন্তা করে মাথা খাস না তো। চারুলতাকে আমাদের জীবনের কাল হয়ে থাকাচ্ছি। দেখ না ওর জীবনের 12টা আমি কি করে বাজাই। এই লালু, নদীতে নাইতে নেমে কিন্তু তুই বেশি দূরে যাবি না, তাহলে তোকে আমি নদীতে এখানে ফেলে রেখে বাড়িতে ফিরে যাব, বুঝলি তো? আচ্ছা বাবা, চুপ কর। আমি তোকে ফেলে বাড়িতে চলে যাব না, তাহলে আমি যা বলবো তাই তোকে শুনতে হবে কিন্তু। চারু, তুমি এইটুকু একটা মেয়ে মানুষ, তুমি কিনা এত বড় একটা গরু নিয়ে নদীতে স্নান করাচ্ছ, শেষে বিপদে পড়ে যাবে গো। চলো চলো চলো, আমি তোমার সাহায্য করে দেবো খন। না না কাকা বাবু, তার কোনো প্রয়োজন হবে না। এই আমার অভ্যেস আছে, সে কবে থেকে লালুকে আমি নদীতে স্নান করাচ্ছি। তবে আপনি যে এইটুকু মুখের কথা বলেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কাকা বাবু। সত্যি গো, তোমার গুণে কদর না করে পারিনি। বিধাতা তোমার মধ্যে যে আরো কত কি গুণ লুকিয়ে রেখেছেন তা বিধাতাই ভালো জানেন। তুমি যে বাড়ির বউ হবে তারা তো খুব ভাগ্যবান গো। ভাগ্যবান? এই কথাটা আমার সাথে যায় না কাকা বাবু। বিধাতা তো আমাকে মুখপুরি পোড়ামুখী অভাগী করে পৃথিবীতে পাঠিয়েছেন গো। তাই আমি মনে করি আমার সাথে যার কপাল জুড়ে যাবে তার কপালখানা যে পড়বে কাকা বাবু। এটা তোমার মনের ভুল ধারণা মা চারুলতা। জন্মের পর তুমি তোমার মাকে হারিয়েছো, তারপর সৎ মা এসে তোমার উপর যে অন্যায় অত্যাচার করে তা আমরা পুরো গায়ের মানুষই জানি গো। আর আমরা সবাই এটাও জানি, এখন তোমার জীবন যতই দুঃখ কষ্টে থাকুক না কেন, বিধাতা এক সময় তোমার সব দুঃখ কষ্ট দূর করবেনই করবেন। আশীর্বাদ করবেন আমার কাকা বাবু। এখন আমাকে লালুকে স্নান করিয়ে শিগগিরই বাড়িতে ফিরতে হবে, মা আবার বকাবকি শুরু করে দেবে। এরপর চারুলতা তার পোষা গরু লালুকে যত্ন করে স্নান করিয়ে দেয় আর সে বাড়ির দিকে রওনা দেয়। এই রে, মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। মা তো বাড়ির উঠোনে ঝাড়ু হাতে করে দাঁড়িয়ে আছে।
ওই ঝাড়ু আজ আমার পিঠে পড়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিরে মুখপুরি, সেই কখন বেরিয়েছিস লালুকে স্নান করানোর কথা বলে, আর এখন বেলা গড়ানোর পর বাড়িতে ফিরছিস তুই কোনো একটা বাহানায়। কাজ থেকে রেহাই পেলেই বেঁচে যাস, তাই না? আজ দেখাচ্ছি তোর মজা আমি। এ কথা বলে চারুর সৎমা জয়া চারুকে ঝাঁটা দিয়ে অনেক মারতে থাকে, আর চারু অনেক কাঁদতে থাকে। মা শোনো, আমার কথা শোনো, আমার কথাটা তুমি একবার শোনো। দেরি হবে বলে আমি লালুকে স্নান করানোর পর নিজে একটু স্নানও করিনি। দেখো না মা, আমার পরনের শাড়ি কেমন অর্ধেক ভিজে আছে। আর তাছাড়া অসীম কাকা বাবুর সাথে একটু কথা বলেছি, এছাড়া আমি কোথাও একটু দেরি করিনি। আমার যে বড্ড লাগছে মা, আমাকে মেরো না, ছেড়ে দাও। লাগু, তুই এই বাড়ির কাজ কাম ফেলে পাড়ার পাতানো কাকাবাবুর সাথে গল্প করছিলিস, তোকে তো শাস্তি পেতেই হবে। চারুলতার কোনো কথা বা কান্না জয়ার কানেই যায় না। জয়া তার শরীরের সবটুকু শক্তি দিয়ে চারুলতাকে আঘাত করতে থাকে। অসহায় চারুলতার জীবন কেবলমাত্র কঠোরতার নির্যাতনে ভরা। সৎমা জয়া চারুলতাকে বাড়িতে দেরি করে ফেরার অপরাধে বেধড়ক পেটাতে থাকে। আজ এই মুখপুরিটাকে মেরে আমার মনের জ্বালা মিটেছে। এই মুখপুরিটার জন্য আমার মেয়ের ভালো করে বিয়ে পর্যন্ত দিতে পারবো না। মুখপুরিটা সব কাজ ভালো পারে বলে সবাই ওর সুনাম করে, পড়াচ্ছে ওর সুনাম। ও যে হাত দিয়ে কাজ করে এত সুনাম অর্জন করেছে, আজ আমি ওর সেই দুখানা হাত ভেঙে গুড়িয়ে দেব। এরপর সৎমা জয়া চারুলতাকে আরো আঘাত করতে থাকে। ছাড়ো মা, ছাড়ো, আমার হাতে যে বড্ড লাগছে, আমার হাত দুখানা যে ভেঙে যাবে মা। আমার হাতে এইভাবে আঘাত করো না। ভাঙু, ভেঙে ফেলতেই তো আঘাত করছি। তখনই চারুলতার সৎবোন মীরা সেখানে চলে আসে। মা, কি করছো কি? সত্যি তো চারুলতার দুখানা হাত এবার ভেঙে যাবে গো। ছেড়ে দাও বলছি। মা মীরা, তোর দেখছি চারুর জন্য দরদ একেবারে উতলে উঠছে। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। তা তোকে কি ভীমরতিতে ধরলো নাকি? তুই হঠাৎ চারুলতার টান টানছিস যে? আহা মা, তুমি না বুঝে কোনো কথা বলো না তো। তুমি যদি ওর হাত দুখানা ভেঙে দাও, তাহলে আর আমাদের কাজ করেও কি করে খাওয়াবে বলো তো? তখন তো আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। এমনকি তোমাকেও তো রোজ লালুকে স্নান করাতে নদীতেও যেতে হবে, তাই না? আর রান্না বান্নার কথা তো বাদই দিলাম, সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। ওকে এমন ভাবে চাপা মার দিতে হবে যেন লাঠি না ভাঙে আবার সাপও মরে। শোন চারু, আজকের মতো তোকে এখন আমি ছেড়ে দিলাম। শোন, ফের যদি আমার কথার অবাধ্য হয়েছিস তুই আর বাড়ির বাইরে গিয়ে সময় এভাবে কাটিয়েছিস, তাহলে সেদিন আবার দেখাবো কত ধানে কত চাল। এবার যা, বাকি যে কাজগুলো আছে সেরে নে বলছি। এরপর চারুলতার সৎমা জয়া আর সৎবোন মীরা তাদের ঘরে চলে যায়, আর চারু উঠানে লুটিয়ে পড়ে আর কাঁদতে থাকে। এই ব্যথাযুক্ত হাতে আমি কি করে কাজ করব? কিন্তু না, আমার থেমে থাকলে তো চলবে না। আমাকে তো কাজ করতেই হবে, না হলে এই ব্যথাযুক্ত হাতে আবার ব্যথা পেতে হবে। মা তো আমায় ছেড়ে দেবে না। যাই, তার যে বড় এই ব্যথাওয়ালা হাত দুজোড়া নিয়ে বাড়ির সব কাজ সেরে ফেলি। এরপর চারু তার আঘাতপ্রাপ্ত শরীর ও হাত দুজোড়া নিয়ে বাড়ির সব কাজ মুখ বুজে করে নেয়। রাতে সে শোবার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যাওয়া মাত্রই এক গভীর নিদ্রায় হারিয়ে যায়। পরদিন সকাল হতে শুরু হয়ে যায়, আর সে রোজকের মতো কাজও শুরু করে। লালু, তোকে স্নান করে নিয়ে আসি, চল। চল লালু, অনেক হয়েছে স্নান করা। শিগগিরই বাড়িতে ফিরতে হবে তো, নইলে আবার আমার পিটুনি খেতে হবে। তুই আমার জন্য মায়ের কাছে পিটুনি খেয়েছিস কাল? আমার বড্ড খারাপ লেগেছিল রে। মনে হচ্ছিল তোর ওই সৎ মাকে আমার এই শিং দুখানা দিয়ে গুঁতো মেরে দি। না লালু,
এসব কথা মুখেও আনতে হয় না, সে তো আমাদের গুরুজন, তাই না? আর তাই আমাকে আঘাত করতেই পারে। আমরা কি সেটা করতে পারি বল? কিন্তু তোকে পড়ে পড়ে মার খেতে দেখতে আমার বড্ড যে কষ্ট হয় রে চারু। এখন কথা বাদ দিয়ে চল না, শিগগিরই বাড়ি চল, নইলে আজও মার খেতে হবে, বুঝলি তো? এরপর তাড়াতাড়ি করে চারু তার লালুকে নিয়ে বাড়িতে ফেরে। বাড়ির কাজ সেরে চারুলতা তার বোন মীরার জন্য জামা সেলাই করতে বসে। হাতের ব্যথাটা আজ আরো বেড়েছে মনে হচ্ছে, কিন্তু বোনের জামাটা আজকের মধ্যে আমাকে সেলাই করে দিতেই হবে, নয়তো মার বোন মিলে আবার আবার আমায় বকাবকি করবে। কিছুক্ষণ পর এই তো জামা সেলাই করা হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে জামাটা, যাই বোনকে দিয়ে আসি। নে বোন, তোর জামাটি আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি, পরে দেখ কেমন হলো। বাহ, দেখেই তো বোঝা যাচ্ছে জামাটি খুব সুন্দর হয়েছে রে। আসলে এদিক দিয়ে তোর হাতের কোনো তারিফ না করলেই নয়, তুই সত্যি খুব সুন্দর করে জামা বানাতে পারিস। এরকম করেই যেন সারা জীবন জামা বানাতে পারিস। তোকে দিয়েই আমি আমার সারা জীবনে জামা কাপড় বানিয়ে নেব, বুঝলি তো? ঠিক আছে বোন, যতদিন আমার এই দুখানা হাত ভালো থাকবে ততদিন তোকে আমি নানা নকশার জামা কাপড় নিজের হাতে সেলাই করে বানিয়ে দেব ক্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ, এখন যা তো, নিজের কাজ কর গিয়ে। যাচ্ছি বোন, কিন্তু সেদিন তুই আমার থেকে যে জামাটি নিয়েছিলি ওটা আমায় দিবি? জামাটা আমার বড্ড শখের রে, ওটা বাবা এনে দিয়েছিল তো, তাই আর কি। কি, তুই আমাকে জামা দিয়ে আবার ফেরত চাইছিস? তোর তো সাহস মন্দ নয়, তোর জামা আমি তোকে ফেরত দেব না। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, একদিন পরেছি মাত্র, আর আমার আলমারিতে তুলে রেখেছি, আবার পরবো বলে ওইটা। কিন্তু কি কিন্তু কিন্তু করছিস তুই? মীরা তো বললো ওই জামাটা তোকে আর ফেরত দেবে না, তারপর তুই আবার এখানে দাঁড়িয়ে আসিস। যা যা এখান থেকে বলছি। চারু চোখ মুখ ভর্তি অসহায়ত্ব নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। কিছুদিন পর চারুর বাবা বাণিজ্য সেরে বাড়িতে ফিরে আসে। মা সারু, মীরা, কোথায় তোরা? দেখ দেখ, তোদের বাবা বাড়িতে ফিরে এসেছে রে মা। বাবা, তুমি বাড়িতে ফিরেছো? ও মা, তোমার হাতে কতগুলো ব্যাগপত্র, আমার জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু নিয়ে এসেছো। হ্যাঁ রে মা, তোর জন্য, চারুলতার জন্য, তোর মার জন্য, সবার জন্যই আমি জামা কাপড় আরো অনেক কিছু এনেছি। এবারের বাণিজ্য যে বেশ ভালো হয়েছে রে মা। বাবা বাবা, বাণিজ্য ভালো হয়েছে, বেশ ভালো কথা। তাই বলে গোষ্ঠী শুদ্ধ মানুষের জন্য খরচা করতে হবে নাকি? গোষ্ঠী শুদ্ধ মানুষের জন্য খরচ করলাম কোথায় বউ? আমার মাত্র দুখানা মেয়ে, তাদের জন্য কিছু কিনে আনবো না, খালি হাতে আসবো? তাই আবার হয় নাকি গো? তা আমার বড় মেয়ে চারুলতা কোথায়? তাকে তো দেখছি না কোথাও। তখনই চারুলতা লালুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। বাবা, বাবা এসেছে মনে হচ্ছে। ওই তো, কতদিন বাদে বাবার মুখখানা দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যাবার সাহস তো নেই। মা যদি কিছু বলে? এই তো চারুলতা মা, এদিকে আয় মা, দূরে দাঁড়িয়ে আসিস কেন? এই তো বাবা, কেমন আছো তুমি? তোমার শরীর ভালো আছে তো বাবা? আগের চেয়ে অনেকটা রোগা হয়ে গেছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করোনি নাকি? না রে মা, শরীর আমার ঠিকই আছে। বাণিজ্য করতে গেলে এদিকে ওদিকে কত ছুটাছুটি করতে হয়, তাই তো শরীরটা একটু চেপে গেছে আর কি। তুই অত চিন্তা করিস না মা। দেখো দেখো জয়া, দেখো, তোমরা কেউ কিন্তু আমার শরীরের খোঁজ নাওনি। এতদিন বাদে বাড়িতে ফিরে এসেছি, কোথায় আমি কেমন আছি জানতে চাইবা, তা না তোমরা পড়ে রইলে আমি কি এনেছি কি না এনেছি সেগুলো নিয়ে। আর আমার মেয়ে চারুলতাকে দেখো, সবার আগে তার বাবার শরীরের দিকে নজর। এসব তো ওর মানুষের আকর্ষণ পাওয়ার কৌশল বাবা। ও খুব ভালো করে জানে কাকে কোন কথা বলে কাকে ঘায়াল করতে হয়, আর আমরা ওসব কিছু জানি না তো, তাই আর কি। মামিরা, তোমরা সারাদিন চারুলতার সাথে থাকো, তবুও চারুলতাকে বুঝতে পারলে না। চারুলতা সে ধরনের মেয়েই না। চারুলতাকে আমি খুব ভালো করে বুঝি। ও যে ওর মায়ের আরেকটা রূপ। ওর মা ঠিক ওর মতনই ছিল।
বাবার মুখে মায়ের কথা বলতেই চারুলতার চোখে জল চলে আসে। কি মা চারুলতা, তোর চোখে জল কেন? মায়ের কথা মনে পড়লো বুঝি? আচ্ছা আচ্ছা, বেশ, মন খারাপ করিস না মা। আমি আর তোর মায়ের কথা বলে তোকে কষ্ট দেব না। তার চেয়ে বড় এটা ধর, দেখ তোর জন্য আমি একটা নতুন শাড়ি এনেছি রে মা। এখন তুই বড় হয়ে গেছিস, শাড়ি পরতেও শুরু করেছিস, তাই একখানা শাড়ি পছন্দ হলো আর তোর জন্য নিয়ে এলাম রে মা। এটা পরলে তোকে বেশ সুন্দর লাগবে রে মা। দাও দাও, চারুলতাকে তুমি শাড়ি, চুড়ি, জামা কাপড় যা খুশি দিয়ে দাও। ওগুলো তো আমি আর আমার মেয়ে আত্মসাৎ করে নেবই। আর তাই শুধু শুধু এখন তোমার সাথে কথা না বাড়ানোই ভালো হবে। না না বাবা, আমার শাড়ি জামা কিচ্ছু চাই না। আমার যে শাড়ি আছে তাতেই আমার চলে যাবে আরো অনেকগুলো দিন। তুমি বরং এটা মাকে আর বোনকেই দাও। এরপর চারু সেখান থেকে চলে যায়। এটা কি হলো? এতদিন বাদে মেয়েটার কাছে একটা উপহার দিলাম, আর সেটা না নিয়ে মেয়েটা আমার চলে গেল। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ থাকবে শুনি? বাড়িতে ফিরেই তোমার নানা কারণ খুঁজে বেড়ানো। এসব বন্ধ করো তো। আমার জন্য কি এনেছো সেটাই আগে দাও, তারপর ঘরের চলক্ষণ। এরপর চারুর বাবা জয়া এবং মীরাকে তাদের জিনিসপত্র দিয়ে তারপর সে ঘরে চলে যায়। পরদিন শোন চারু, আমি আর মীরা একটু বাইরে বেড়াতে যাচ্ছি। তুই কাজকর্ম সেরে তোর বাবাকে ঠিক সময় মতো খেতে দিস, কেমন? ঠিক আছে মা। জয়া এবং মীরা বেরিয়ে যায়। চারুর বাবা উঠানের এক পাশে বসে থাকে। তখনই সেখানে ঘটক মশাই আসে। বাহ, এ যে আমার পরম সৌভাগ্য, আজকে যোগু দাদা বাড়িতে আছেন যে। আরে ঘটক মশাই যে, আসুন আসুন, বসুন। তারপর বলুন, কি খবর আপনার? খবর তো আমার ভালোই। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনার দেখাই তো পাওয়া যায় না। যখন আসি শুনি আপনি বাণিজ্যের কাজে বাইরে বেরিয়ে গেছেন। তার মানে আপনার আমার বাড়িতে মাঝে মাঝে আসা হচ্ছে মনে হচ্ছে। তা আমার মেয়ে চারুলতার বিয়ের ব্যাপারে ওর মা কোনো খোঁজ দিয়েছে নিশ্চয়? আসলে মেয়েটা তো বড় হয়ে গেল, বিয়ে দিয়ে পরের ঘরে পাঠানোর সময়ও এসেছে। আমি তো ওর বিয়ে নিয়ে ভাবার সময়ই পাচ্ছি না। কিন্তু যাক, ওর মায়ের এই চিন্তাটা হয়েছে। সৎ মা হলেও তো মা। কি আর বলবো যোগুদা, আপনার স্ত্রী আপনার বড় মেয়ে চারুলতার জন্য নয়, বরং তার ছোট মেয়ে মীরার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। কি? এটা কেমন কথা? বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ের সম্বন্ধে কেউ আগে খোঁজে নাকি? সে কথা আপনার স্ত্রীকে কে বোঝাবে বলুন তো? আমি বোঝাতে গিয়ে উল্টো আরো জারি খেয়েছি। উনি তো আমায় বলেছেন আপনার মেয়ে চারুলতার বিয়ের কোনো সম্বন্ধ নিয়ে আমি যেন এই বাড়িতে না ঢুকি। আপনি কোনো চিন্তা করবেন না, সেসব আমি বুঝে নেব। আপনি আমার বড় মেয়ে চারুলতার জন্যই সম্বন্ধ খুঁজুন। সম্বন্ধ কি খুঁজবো দাদা? আমার হাতে ভালো ভালো সম্বন্ধ আছে আপনার মেয়ে চারুলতার জন্য। এমনকি গায়ের মোড়ল বাড়ির ছেলের জন্য আপনার মেয়ে চারুর সম্বন্ধ এসেছে আমার কাছে। তাই নাকি? এ তো বেশ ভালো প্রস্তাব। মোড়ল বাড়ির বউ হওয়া কি চারটেখানি কথা নাকি? তাহলে মোড়ল কর্তা আর মোড়ল গিন্নিকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি মেয়ে দেখানোর ব্যবস্থা করে রাখবো। বেশ বেশ, তাহলে আমি মোড়ল কর্তার সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করে আপনাকে জানিয়ে দেবো ক্ষণ। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়। ওই দেখো মা, ওই যে মদন মোহন ভ্যাবলাটা আমার জন্য গোলা পাতে দাঁড়িয়ে আছে। ওটা স্যা কেমন বাজে দেখতে। ওটা তোর ভালোবাসার মানুষ। মা মীরা, তোর পছন্দ যে এতটা বাজে আগে বুঝতে পারিনি তো। ইস, যেমন কালো দেখতে, তারপর মনে হচ্ছে চুলে সর্ষে তেল মেখে এসেছে। আহ মা, আসতে বলো, শুনতে পাবে তো। আর তুমি এসব কি বলছো কি? তুমি যেন কিছুই জানো না। কে বলেছে ওই ভ্যাবলাটা আমার ভালোবাসার মানুষ? ওকে তো আমি শুধু মিথ্যে ভালোবাসার কথা বলে ওর থেকে অনেক জিনিসপত্র হাতিয়ে নেই। দেখতে ভ্যাবলা হলে কি হবে গো? বড় লোক বাড়ি ছেলে গো।
হয়েছে হয়েছে, এবার যা তো দেখি, গিয়ে হাতের ফুলটা নিয়ে ভ্যাবলাটাকে উদ্ধার কর। এরপর জয়া আর মীরা ফুল হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটির সামনে এগিয়ে যায়। ভ্যাবলা, আরে ও ভ্যাবলা, আরে তুমি এসে পড়েছো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি। এই নাও তোমার জন্য ফুল। জানো তো, আমার বাড়ির উঠানে মা গোলাপ ফুলটি লাগিয়েছিল, আর সেই একটা ফুল ফুটেছে, আমি আমি তোমার জন্য নিয়ে এসেছি। ইনিকে তোমার সাথে? এটা এটা আমার মা। তোমায় বলেছিলাম না আমার মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেব একদিন, আর তাই তো আজ মাকে নিয়ে এসেছি। মা, এটাই আমার ভ্যাবলা। মাকে নিয়ে আসবে আগে বলবে তো। মানে ওনার সামনে আমায় ভ্যাবলা বলে না, আমার না বড্ড লজ্জা লাগছে গো। মানে আপনি কিছু মনে করবেন না মা, আমার বাবার দেওয়ার নাম ভোলা। আপনার মেয়ে আমায় ভালোবেসে ভ্যাবলা বলে ডাকে। বুঝেছি বুঝেছি, সে তুমি ভ্যাবলা হও আর ভোলাই হও, তোমায় কিন্তু আমার মেয়ের পাশে মোটেই মানাচ্ছে না বাপু। তার উপর আমি আবার আমার মেয়ের জন্য কত ভালো ঘরে একটা পাত্র জোগাড় করে রেখেছি। নেহাত মেয়েটা আমায় তোমায় মন দিয়ে বসে আছে, তাই তোমায় দেখতে এলাম। মীরা, ও মীরা, এইসব কি বলছে তোমার মা? তাহলে সত্যি কি তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন উনি? আমি তাহলে মরে যাব। কেঁদো না ভ্যাবলা, মাকে আমি বলেছি তো, মাও রাজি হবেন, কিন্তু তার কিছু শর্ত আছে, বুঝলে তো? কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি মীরা। শোনো বাপু, আমি শুনেছি তোমার বাপের অনেক কিছু আছে, কিন্তু তাতে তো আমার মেয়ের পেট চলবে না গো। তোমারও কিছু থাকতে হবে খন। আর তা তোমার কি আছে না আছে, আর আমার মেয়েকে তুমি কতটা ভালোবাসো সেটার প্রমাণ দিতে হলে দুদিনের মধ্যে একখানা সোনার 7 নুড়ি হার গড়িয়ে এনে মীরাকে পরিয়ে দেবে। তারপর আমি মীরার বাবাকে বলে তোমাদের বিয়ের কথা পাকা করবো খন। মানে এই 7 নুড়ি হার, সে তো অনেক পয়সার ব্যাপার। তাতে কি, তুমি না আমায় ভালোবাসো, আর আমার সাথে যদি তোমার বিয়ে হয় তবে সে হার তো আমার আর তোমারই থাকবে, তাই না? আমার মানেই তো তোমার। এই শর্তে রাজি না হলে মা আমাদের ভালোবাসা কিছুতেই মেনে নেবে না ভ্যাবলা। এবার বলো তুমি কি চাও? আমি সব শর্তে রাজি গো, যেভাবেই হোক দুদিনের মধ্যে তোমায় আমি 7 নুড়ি হার গড়িয়ে দেবো মীরা। আমি এখন যাই। এরপর ভোলা সেখান থেকে চলে যায়। এই নে লালু, গাছগুলো খেয়ে নে তো। এগুলো খাওয়া দাওয়া শেষ হলে আমি তোর জন্য মাঠ থেকে আবার নতুন ঘাস কেটে এনে দেবো খন। আম্বা, সে ঠিক আছে, তবে আমি যে বাতাসে খুশির গন্ধ পাচ্ছি রে চারু, সেই গন্ধেই তো আমার পেট ভরে আসছে। কি বলছিস কি তুই এসব? তুই আবার বাতাসে কোন খুশির গন্ধের খবর পাচ্ছিস বলতো? তোর বিয়ের খবরে চারু, বাড়িতে ঘটক মশাই এসেছিল, আবার ঘটক মশাইয়ের সাথে বাবার দেখা হয়েছে। বাবা তার কাছে তোর বিয়ের খোঁজ দিয়েছে। কাল পরশুর মধ্যেই মোড়ল কর্তা আর মোড়ল গিন্নিকে নিয়ে ঘটক মশাই আসবেন তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা লালু, তোর তো দেখছি সবকিছুতেই খুব নজর রে। হ্যাঁ, আমার চারুর বিয়ে, আমায় তো খোঁজ রাখতেই হবে। এই বাড়িতে আমি ছাড়া কি আছে চারুর? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। নে নে, জলদি খেয়ে নে তো, এত কথা নয়। আর আমি মাঠে যাই, তোর জন্য আরো কিছু ঘাস কেটে নিয়ে আসি বরং। এরপর চারু একটি কাঁচি হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে মাঠ থেকে লালুর জন্য কিছু সবুজ ঘাস কেটে নিয়ে আসে।
কি এসব তুমি কি বলছো? কি তুমি ওই চারুর জন্য সম্বন্ধ আনতে বলেছো ওই ঘটক মশাইকে? কার কাছে শুনে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো শুনি? মেয়ের বাবা হয়ে মেয়ের জন্য সম্বন্ধ দেখেছি, এতে আবার কারোর কাছে অনুমতি নিতে হবে নাকি শুনি? আর তাছাড়া মেয়ের বিয়ের বয়স হলে মেয়ের বাবাদের সম্বন্ধ খুঁজতে তো হবেই। তুমি যেমন তোমার মেয়ে মীরার বিয়ের সম্বন্ধ খোঁজ শুরু করে দিয়েছো, তেমনি চারুর জন্য আমাকেই তো খুঁজতে হবে, কারণ তুমি তো আর চারুর জন্য ভাবো না। তাই আমি ঠিক করেছি, আজকের পর থেকে চারুর ব্যাপারে আমি সবকিছু ভাববো, তোমার উপর আর কিছু ছেড়ে দেব না আমি। কি? ও বুঝেছি, চারু একাই তোমার মেয়ে, আর মীরা? মীরা শুধু আমার মেয়ে, তাই না? মীরা তোমার মেয়ে নয়? হ্যাঁ, অবশ্যই মীরা আমার মেয়ে, কিন্তু তোমার মেয়ের জন্য ভাবার অনেক লোক আছে, আর আমার চারুলতা মায়ের জন্য ভাবার কোনো লোক নেই। তাই ওর বাবাকে যে ওর জন্য ভাবতে হবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তো দেখি। আমি আর বাড়তি কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাই না, শুধু বলে রাখছি দুদিনের মধ্যেই মোড়ল কর্তা আর মোড়ল গিন্নি চারুলতার জন্য সম্বোধন নিয়ে আমাদের বাড়িতে আসবে, এই বলে রাখলুম। চারুর জন্য মোড়ল কথার মোড়ল গিন্নির সম্বন্ধে নিয়ে আসবেন? কার সাথে চারুর বিয়ে ঠিক করতে চাইছে ওর বাবা? সেই সব না হয় আমি কাল চারুলতার থেকে জেনে নেবক্ষণ। পরদিন সকালে এই মুখপুরি, বল তুই তোর বাবার কাছে আমাদের নামে কি কি বলেছিস? কাল আমি আর মীরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নিজের বাবার কান ভারী করেছিস আমাদের নামে। আমারই ভুল হয়েছে তোকে এই সুযোগটা দেওয়া। এই সুযোগে নিজের বিয়ের ব্যাপারে বাবার সাথে কথাটাও বলে নিয়েছিস, তাই না? সি 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 সি, নিজের বিয়ের কথা নিজের বাবাকে বলতে তোর একটুখানি লজ্জা করলো না মুখপুরি? না না মা, তুমি আমার ভুল বুঝছো। আমি বাবাকে কিচ্ছুটি বলিনি। বাবার সাথে তো আমার কোনো ব্যাপারে কোনো কথাই হয়নি। আমি তো সারা দিন আমার কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। চুপ কর, চুপ কর তুই। আজকাল দেখছি তুই মিথ্যে বলাটাও বড্ড শিখে গেছিস। বড্ড বিয়ে করার স্বাদ গেছে তোর, তাই না রে? আমিও দেখি কি করে আমার মেয়ে মীরার আগে তোর বিয়ে হয়। যে মুখখানা দেখে লোকে তোকে পছন্দ করবে, আজ তোর সেই মুখখানায় আমি পুড়িয়ে দেবক্ষণ। এ কথা বলে চারুলতার সৎমা জ্বলন্ত চেলা কাঠ নিয়ে চারুলতার মুখের সামনে ধরে। না না মা, এমনটা করো না। আমি আমি তোমায় কোনো মিথ্যে বলিনি মা। আমায় তুমি শাস্তি দিও না, বিনা অপরাধে শাস্তি দিও না। চেঁচামেচি শুনে চারুলতার বাবা সেখানে ছুটে আসে আর তার স্ত্রী জয়ার হাত থেকে জ্বলন্ত কাঠটি ফেলে দেয়। সি জয়া সি, তোমার মন মানসিকতা যে ছোট প্রকৃতির তা আমি তোমার বিয়ে করার পরই বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি যে এতটা নিচু জঘন্য কাজও করতে পারো তা আমার চিন্তার বাইরে ছিল। এখন তো তোমার কাছে আমার মেয়েটাকে রেখেছে, তো আমার ভয় হচ্ছে। এখন তো দেখছি এতদিনে তুমি যে আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছো, সেটাই তো অনেক। সি 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 সি, না না, আমার এবারে ছুটিতে যে করেই হোক চারুলতার বিয়ে দিতেই হবে, নয়তো তুমি আমার মেয়েটাকে বাঁচতেই দেবে না। না না বাবা, তুমি মাকে বকো না, আর আমার বিয়ে নিয়েও এত কিছু ভেবো না। মায়ের কি দোষ বলো? মা তো চাই মীরাকে আমার আগে বিয়ে দিতে। তুমি বরং তাই করো, মীরার জন্য ভালো সম্বন্ধের খোঁজ করে ওকে আগে বিয়ে দাও। তাহলে আর মায়ের মনে কোনো কষ্ট থাকবে না, আর আমার সাথেও সে এমনটা করবে না। তুই যতটা সহজ ভাবিস ততটা তোর সৎমা সহজ নয় রে। তোকে আমি ভালো মা এনে দিতে চেয়েছিলাম, তোর জীবন থেকে মায়ের অভাব দূর করতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এবার আমি আর কোনো ভুল করতে চাই না মা। তোর জীবন যা নষ্ট হবার হয়েছে, বাকি জীবনটা যেন তুই সুখী হতে পারিস, সেজন্য তোকে ভালো ঘর ও ভালো বর দেখে বিয়ে দিতে পারলে আমার শান্তি। যোগুদা, আজ বিকেলেই কিন্তু মোড়ল গিন্নি আর মোড়ল কর্তা আসবেন আপনার মেয়ে চারুলতাকে দেখতে। আর হ্যাঁ, তারা তো আগে থেকে চারুলতাকে পছন্দ করেই রেখেছেন, আর তারা খালি হাতে আসতে চাননি। তারা একবারে চারুলতাকে আশীর্বাদ করে রেখে যাবেন। বেশ বেশ, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। ঠিক আছে, আমি তাহলে আসছি এখন, বিকেলে আবার দেখা হচ্ছে। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়।
বাবা বাবা, মেয়ের বিয়ের তোর জোরে একাই করছে। ব্যাটার দেমাগ তো কম নয়, কিন্তু কার সাথে সে ওই সারুর বিয়েটা ঠিক করেছে সেটাই তো বুঝতে পারছি না। মোড়ল বাড়ির কোনো ছেলে পুলেকে তো দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে কি মোড়ল বাড়ির কোনো চাকর বাকরের সাথে সারুর বিয়ে ঠিক করলো নাকি ওর বাবা? না না না, তাও তো মনে হয় না। দূর যাই, কিছুই তো বুঝতে পারছি না। আর আমার মেয়ে মীরাটা যে কোথায় গেছে সেটাই তো বুঝতে পারছি না। এই তো, কোথায় ছিলিস তুই? এদিকে কত কি কাণ্ড ঘটে যাচ্ছে, সে খেয়াল কি তোর আছে? আরে রাখো তো তোমার ওসব কাণ্ড, আমার গলায় এটা কি দেখো আগে। ও মা, এ তো সাত নুড়ি হার রে মা, একেবারে নতুন, সব সব করছে। হ্যাঁ, সেদিন ভ্যাবলাকে দেওয়া শর্ত আজ কাজে দিয়েছে গো মা। দেখো, ভ্যাবলাটা সত্যি সত্যি আমার জন্য সোনার সাত নুড়ি হার গড়িয়ে এনেছে গো। এ তো দারুণ ব্যাপার রে। যাক, তোর বিয়ে দিতে আমার আর গয়না নিয়ে চিন্তা করতে হবে না। আগের একজনের কাছ থেকে কানের কান পাশা, আরে ভোলা ভালা ভ্যাবলার কাছ থেকে সাত নুড়ি বড় হার হয়ে গেল। এবার আর একজনের কাছ থেকে তোর হাতের বালাটা জোগাড় করতে পারলি ব্যাস। সে তুমি কিছু চিন্তা করো না মা, সে ব্যবস্থা আমি করে রেখেছি। কিন্তু মা, এই সাত নুড়ি হার গড়িয়ে দেওয়ার পর থেকে ব্যাবলাটা তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছে গো। কিন্তু আমি তো বাবা ওই ব্যাবলাটাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই চিন্তা করিস না তো মা, সেসব আমি বুঝে নেবক্ষণ। এখন আগে এদিককার কাণ্ডের কথাখানা শোন। এরপর জয়া তার মেয়ে মীরার কাছে চারুলতার বিয়ের ব্যাপারে সব কিছু খুলে বলে। চারুলতাকে শুধু দেখতে আসছে না রে, আজ বিকেলে নাকি মোড়ল মশাইয়ের মোড়লগিন্নি এসে চারুলতাকে একেবারে আশীর্বাদ করে রেখে যাবেন। কি বলছো কে মা? ওই চারুলতা কিনা এই গায়ের মোড়ল বাড়ির বউ হবে? এরপর এরপর তাহলে আমায় তুমি যতই বড় লোক বাড়িতে বিয়ে দাও না কেন, ওই চারুলতার সাথে তো আমি টেক্কা দিতে পারবো না মা। ও তো মোড়ল বাড়ির গিন্নি হয়ে যাবে। এরপর থেকে ওর আদেশ মতোই চলতে হবে আমাদের। সেটাই তো বুঝতে পারছি না রে মা, মোড়লের কোনো ছেলে পুলে আছে কিনা সে কথাও তো আমি সঠিক জানি না। আচ্ছা শোনো, সবে তো আজ বিকেলে ওকে দেখতে আসবে মাত্র। আজ হয়তো আশীর্বাদ চুকই করবে। আজই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। আজ চুপচাপ সবটা শুধু দেখে নাও, তারপর ভাব বুঝে কাজ করা যাবে। এরপর বিকেলবেলা ঘটক মশাই মোড়ল কর্তা ও মোড়ল গিন্নিকে নিয়ে চারুদের বাড়িতে আসে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, গায়ের মোড়ল কর্তা মোড়ল গিন্নি নিজে আমাদের বাড়িতে এসেছেন। আপনার ঘরে যে সাদ লুকিয়ে আছে তাকে দেখতে তো আসতেই হতো। ঘরে অমন সুন্দরী গুণবতী মেয়ে যার আছে, তার বাড়িতে আমি কেন, আরো বড় বাপের কেউ তো আসতে পারে। তা ঠিক বলেছেন, চারুলতার বাবা হিসেবে সত্যি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। যাকে, আপনারা এখন বসুন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। তারপর চারুলতা মাকে নিয়ে আসবো আপনাদের সামনে। এরপর চারুলতার বাবা তার মাকে ডাকতে থাকে। জয়া, জয়া, আরে ও জয়া, কথা কি শুনতে পাচ্ছ না নাকি বলো তো? দেখ দেখ মীরা, তোর বাবা এখন আবার আমায় ডেকে মরছে। এখন কাজের বেলায় বুঝি জয়ার ডাক পড়েছে, তাই না? যাব না, হাজার ডেকে মরে গেলেও ওর মেয়ে দেখানোর কাছে আমি যাব না। একাই নিজের মেয়ের বিয়ে দেবে বলেছিল না, তাই একাই সবকিছু করুক না। ঠিকই বলেছো মা তুমি। আর তাছাড়া মেয়ে দেখানোর কাজ মানে মেয়ে হিসেবে কাকে দেখাবে বলো? আমি তো চারুলতাকে স্নান করানোর বাহানায় নদীতে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছিস, দারুণ একটা না কাজ করেছিস তুই। এই না হলে আমার মেয়ে। জয়া, জয়া, এ কি জয়া, সেই তখন থেকে তোমাকে আমি ডেকেই মরছি, আর তুমি এখানে মেয়ের সাথে হাসাহাসির বহর বসিয়েছো না? হেসেছি, বেশ করেছি, তাতে তোমার কি শুনি? আর আর আমায় এত ডাকছো কেন বলো তো? মেয়েকে দেখবে বলে বাড়িতে লোক এসেছে, আর তুমি বলছো তোমায় ডাকছি কেন?
তোমার কি মা হিসেবে কোনো দায়িত্ব কর্তব্য নেই জয়া? বাবা হয়ে যখন তুমি নিজের কাঁধে সব দায়িত্ব কর্তব্য তুলে নিয়েছো, তখন আর আমার কি দরকার? আর তাছাড়া তোমার ওই মেয়ে চারুলতার বিয়ের ব্যাপারে আমি কিচ্ছুটি করব না কো, এই বলে দিলুম। ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছুটি করতেও হবে না, আমি একাই সবটা সামলে নিতে পারবো। এরপর চারুলতার বাবা সেখান থেকে সোজা রান্নাঘরের দিকে যায়। চারুলতা, মা চারুলতা, এ কি? চারুলতা মাকে ঘরেও দেখতে পেলাম না, রান্নাঘরেও দেখছি না। এই সময় চারুলতা মা গেল কোথায়? এ তো মহা মুশকিলে পড়ে গেলাম দেখছি। এখন আমি কি করি? ওনাদের তো বড় মুখ করে জল খাবারের কথা বলে এলাম, এবার ওনাদের সামনে কি নিয়ে যাব আমি? আমার বাড়ি থেকে কেউ যদি জানতে পারে আমার প্রেমিকা মীরাকে সাতুরে হাত দিয়েছি, তাহলে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর আবার হাইটি ছিল আমার মায়ের সাতনরি হারখানা যদি আমার বউয়ের জন্য রেখে দিয়েছিল, কিন্তু আমি যে আগে তা চুরি করে মীরাকে দিয়ে দিয়েছি। আর এটা যদি জানাজানি হয় তাহলে যে কেল্লা ফাতে হয়ে যাবে। মায়ের কাছে এই বয়সেও আমাকে উত্তম মাধ্যম কেলানি খেতে হবে। তাই যে করেই হোক মীরাকে রাজি করিয়ে খুব শীঘ্রই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। তাহলে আমার বউ আর মায়ের সাতুরি হাট দুটোই বাড়িতে চলে আসবে, মাও আর কিছু বলতে পারবে না আমায়। যাই দেখি এ বিষয়ে আমি সরাসরি মীরার মায়ের সাথে গিয়ে কথা বলে আসি। এরপর ভ্যাবলা মীরাদের বাড়ির দিকে রওনা দেয়। চল চল লালু, অনেকক্ষণ হয়েছে এসেছি, বাবা নিশ্চয় এতক্ষণে আমাকে খোঁজাখুঁজি করছে। হ্যাঁ তা তো করবেই, তোকে দেখতে তো আজ মোড়ল বাড়ির লোকজনের আসার কথা ছিল রে চারু। তারা নিশ্চয় এতক্ষণে চলে এসেছে। তুই শুধু শুধু কেন এই সময় আমাকে স্নান করাতে এলি বলতো? আজ না এলেও তো পারতিস। কি করব বল, আমি তো রান্না বান্না সেরে খাবারগুলো গুছিয়ে নিজে স্নান করে তৈরি হতেই চেয়েছিলাম। অমন সময় তো মীরা এসে বলল তোকে যেন তখনই স্নান করতে আমি নিয়ে আসি, পরে যদি সময় না পাই আর তোকে স্নান করাতে যদি না পারি আর তাহলে তো মা অনেক বকাবকি করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, যা হবার হয়েছে, এখন শীঘ্রই পা চালিয়ে বাড়ি চল। এরপর লালু এবং চারু তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে। এদিকে পথে তাড়াহুড়ো করে পথ চলতে গিয়ে লালু ভ্যাবলার সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। গেলাম রে আমার আস্ত শরীর খানা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। আরে ওঠো ভাই ওঠো, আমি তোমার কাছে আমার গরুটির হয়ে ক্ষমা চাইছি। এই লালু, মানুষজন দেখে চলতে পারিস না নাকি? আমার কি দোষ? আমি তো গরু হয়ে ভদ্রলোকের মতোই যাচ্ছিলাম, আর এই ছোকরাটাই তো গরুর মতো পথে চলতে গিয়ে নিজে নিজে আমার কাছে এসে গুঁতো খেয়ে পড়ে গেল। আম্বা আম্বা। এই তোমার গরুকে তো আম্বা আম্বা করে ডাকতে বারণ করো। ও আমায় গুঁতো দিল আর এখন কানের মাথা খেয়ে নিচ্ছে। ও শুধু হাম্বা হাম্বা করছে না, ওর ভাষা যদি বুঝতে পায় তাহলে তো হয়ে যেত। এ কথা বলে চারু এবং লালু সেখান থেকে চলে যায়। কি এরা তো মীরাদের বাড়ির দিকেই যাচ্ছে। ও তার মানে ওই মেয়েটা মীরার বোন। বুঝেছি। তার মানে ওইটা আমার শালিকা। দেখি কাণ্ড। প্রথম দেখাতেই শালিকার সাথে কি একটা ঘটনা ঘটে গেল। যাই বাড়িতে গিয়ে কথা হলে মিটিয়ে নেব। ওদিকে রান্নাঘরে চারুর বাবার হঠাৎ করে চোখ পড়ে
পাশে এক পাশে খাবার সাজিয়ে রাখা থালার ওপরে। এই তো জল খাবারের থালাগুলো সাজিয়ে রাখা আছে। এ কাজ নিশ্চয়ই আমার চারুলতা মায়ের, সব দিকে তার কত খেয়াল। এখন আমি এগুলো নিয়ে যাই আগে, তারপর না হয় চারুলতার মাকে ওনাদের সামনে নিয়ে যাব। জগদীশ বাবু, ও অনেকটা সময় হলো আমরা এসেছি, এবার তাহলে মেয়েকে আনার সুব্যবস্থা করুন। তার মুখখানা দেখে আশীর্বাদের কাজটা সেরে ফেলি আমরা, কি বলেন? এমন সময় মেয়েটা যে কোথায় গেল? চারুলতা মা তো এতটা কাণ্ডজ্ঞানহীন মেয়ে নয়। ইয়ে মানে আপনারা আর একটু বসুন দয়া করে। তখনই চারুলতা আধ ভেজা কাপড়ে লালুকে সঙ্গে করে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলে। ওই দেখো মা, সারু কেমন আধ ভেজা কাপড়ে বাড়িতে ঢুকেছে, আর সবাই ওকে ওই অবস্থায় দেখে নিল। এরপরও কি তোমার মনে হয় মোরল মশাইয়ের মোরল গিন্নি ওকে আশীর্বাদ করে রেখে যাবে? আরে দাঁড়া দাঁড়া, দেখি না কি হয় এখন। কি মা, তুই তোকে কে বলেছে আজ লালুকে স্নান করাতে নিয়ে যেতে? এখন এই লোকজনের সামনে কেমন বিব্রত করে অবস্থায় ফেলে দিলি আমায় বলতো? সি 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 চারুলতা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আজ বাদে কাল তোকে মোরল বাড়ির বউ হিসেবে দেখবে বলে তোর বাবা স্বপ্ন দেখেছে। সে মোরল বাড়ির ছেলের বউ হোস আর মোরল বাড়ির চাকরের বউ হোস না কেন, মোরল বাড়ির বউ তো হবি নাকি? আর মোরল বাড়ির হবু বউ কিনা এভাবে আধ ভেজা কাপড়ে পুরো গা ঘুরে এলি? আপনি চুপ করুন, আপনি নিশ্চয় চারুলতার সৎ মা। আপনার কথাতেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের বৌমা কি করবে না করবে তা আমরা বুঝে নেব। যাও মা যাও, তোমার এই ভেজা কাপড়টি ছেড়ে নতুন এই কাপড়টি পরে এসে তো দেখি। এই কথা বলে মোরল গিন্নি চারুলতার হাতে একটি নতুন শাড়ি দেয়, আর সেই শাড়িটি নিয়ে চারুলতা তার ঘরে চলে যায়। আর হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? মোরল বাড়ি চাকুরের সাথে চারুলতার সম্বন্ধের কথা বলছিলেন তো? শুনুন, আমরা আমাদের একমাত্র ছেলে রাজেশের সঙ্গে চারুলতার বিয়ে দেব বলে ঠিক করেছি। কি, আপনাদের একমাত্র ছেলে? কই, গায়ের লোকেরা কেউ আপনার ছেলে পুলে আসে কিনা সে কথা তো ঠিক করে বলতেও পারেনি। পারবে কি করে? আমরা তো সেই বহু বছর আগে খুব ছোটবেলায় আমাদের ছেলেকে শিক্ষা দীক্ষায় বড় করবো বলে বিলেতে পাঠিয়ে দিয়েছিলাম, যেখানে বিভিন্ন রাজাপুত্রের ছেলেরা শিক্ষা দীক্ষা নেয় আর কি। এত বছর আমাদের ছেলে মস্ত বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। বিলেতে তার ব্যবসার দারুণ নাম রাখবো। তা কিসের ব্যবসা করে আপনাদের ছেলে? জয়া, তুমি চুপ করো তো, তোমায় নিয়ে আর পারিনি। কিছুক্ষণ পর চারুলতা নতুন সেই লাল রঙের শাড়িটি পরে সবার সামনে আসে। নতুন লাল টুকটুকে শাড়িতে চারুলতাকে দেখতে অপূর্ব লাগছিল। সবাই চারুলতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, আর মোরল গিন্নি তার হাত থেকে কি সোনার কাকন খুলে চারুলতার হাতে পরিয়ে দেয়। এই নাও মা, তোমায় এই কাকন জোড়া পরিয়ে আমার বাড়ির বউ বানানোর জন্য প্রথম ধাপ এগোলাম। এরপর কিছুদিন বাদে যখন আমাদের ছেলে বিলেত থেকে ফিরে আসবে, তখন তোমাদের 4 হাত এক করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। এরপর চারুলতাকে আশীর্বাদ করে মোরল গিন্নি এবং মোরল মশাই চলে যায়। এরপর চারুলতা ও তার বাবাও ঘরে চলে যায়। জয়া ও মীরা যখন ঘরে যাবে, তখনই ভ্যাবলা সেখানে এসে হাজির হয়ে যায়, আর মীরাকে ডেকে বলে, মীরা, ও মীরা, মীরা। এ কি ভ্যাবলা, তুমি আমাদের বাড়িতে চলে এসেছো কেন? বাড়িতে এখন বাবা আছে, বাবা একবার তোমায় দেখে ফেললে কি হবে জানো? ও মা, তাই? তোমার বাবা এখন বাড়িতে আছেন? এ তো বেশ ভালো কথা মীরা। বিয়ের প্রস্তাবটা না হয় সরাসরি আমার শ্বশুর মশাইয়ের কাছেই দেব। আমি তো আমাদের বিয়ের কথা ভেবে এলাম, কিন্তু আমার আসার সময় মোড়ল কর্তা মোড়ল গিন্নিকে দেখতে পেলাম তোমাদের বাড়ি থেকে বের হতে। ওনারা কি করছিলেন মীরা?
মানে ওনারা ওনাদের ছেলের সাথে আমার মেয়ে মীরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল ওর বাবার কাছে। মীরার বাবা মোড়ল বাড়ির ছেলের সাথে মীরার বিয়ে ঠিক করেছে, বুঝেছো তুমি? কি একটা কাজ হয়ে গেল, এসব কি বলছো কি তোমরা? মীরা, ও মীরা, তোমার মা সব কি বলছে? চুপ চুপ করো তুমি। তোমার এই ভ্যাবা কান্না করার আওয়াজ যদি একবার বাবার কানে যায় তাহলে হয়ে গেল। চলো ওদিকে চলো, তারপর তোমাকে সবকিছু বলছি। তুমি এটা কি করে করতে পারলে মীরা? আমার সাথে আমার বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তুমি কি করে ওই মোড়লের বাড়ির এই ছেলের সাথে নিজের আশীর্বাদ করে নিলে? তুমি কেন বাধা দিতে পারলে না? সবাইকে তুমি বলে দিতে পারলে না যে তুমি আর আমি দুজনকে ভালোবাসি? আমি তো মনে মনে তোমার বউ বলে মনে করি, আর তুমি আমায় স্বামী মনে করতে পারলে না মীরা। তুমি কি আমায় মন থেকে কোনোদিনও ভালোবাসোনি? চুপ করো তো বাপু, তোমার ওসব ন্যাকা কান্না এখন রাখো। আমার মেয়েকে তুমি যে সে মেয়ে মনে করো না। খবর নিয়ে দেখো গিয়ে, মোড়ল গিন্নি তার নিজের হাতের কাকুন জোড়া খুলে দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করে রেখে গিয়েছে, বুঝলে তো? তাই যদি হয় তাহলে আমি মোড়ল গিন্নি আগে মীরাকে আশীর্বাদ করে রেখেছি, তাও আবার আমার মায়ের 7 নুড়ি হার দিয়ে। শোনো তোমার অমন 7 নুড়ি হার না আমার মেয়ের এবার গন্ডায় হবে, বুঝলে তো? মোড়ল বাড়ির গিন্নি হতে চলেছে বলে কথা, আর তুমি চাইলে তোমার ওই 7 নুড়ি হার আমি ফিরিয়ে দেবো কন। ফিরিয়ে নেওয়ার জন্য হাত দেয়নি মীরাকে, বিয়ে করবো বলে দিয়েছি। মা, তুমি আর অমন করে বলো না তো আমার ভ্যাবলাকে। দেখছো তো বেচারা কষ্ট পাচ্ছে কত। আসলে ও আমার মন থেকে ভালোবাসে কিনা, তাই তো এমন ভ্যাল করে কান্না করছে আমার জন্য। ভালোবাসলে শুধু ভ্যাল করে কান্না করলেই চলবে? ও যদি সত্যি তোকে ভালোবেসে বিয়ে করতে চায় তবে ওকে বল মোড়ল বাড়ির লোকদের সাথে পাল্লা দিতে, তবে যদি তোর বাবার মন গলাতে পারে। আসলে তোর বাবা তো বলেই দিয়েছে তোকে যে বেশি গয়না দেবে তার সাথেই তোর বিয়ে দেবে তোর বাবা। পারবো, আমি মীরাকে বিয়ে করার জন্য সব করতে পারি। গা ভর্তি গয়না করিয়ে দেব মীরার জন্য। বলো মীরা, তোমার কোন গয়না চাই? আপাতত বেশি কিছু না, সবে তো 7 নুড়ি হার দিয়েছো, এবার 1 জোড়া কাকন আর 1 জোড়া কানের দুল নিয়ে এসো দেখি। ওগুলো দেখিয়ে মীরার বাবার মনখানা একটু গলাতে পারি কিনা, তবে তুমি একটু আশার আলো দেখতে পাবে আর কি। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তাহলে মীরার জন্য হাতের কাকন আর কানের কানবালি নিয়ে আসবো। এখনকার মতো আমি আসছি মীরা, তুমি আমার জন্য অপেক্ষা করো কিন্তু। এ কথা বলে ভ্যাবলা সেখান থেকে চলে যায়। বুদ্ধটার মাথায় গোবর ঠাসা। সত্যি যদি আমার মোড়ল বাড়ির ছেলের সঙ্গে বিয়ে ঠিক হতো তাহলে কি আর কোনো কিছুর বিনিময়ে ওকে আমি বিয়ে করতে চাইতাম নাকি? চারুলতা, কি মা, তুই কাঁদছিস? আজ এত খুশির দিনে তোর চোখে জল কেন মা? তবে কি এই বিয়েতে তোর কোনো মত নেই? তুই কি? না বাবা, তেমন কিছু না। আসলে আজ আমার মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। আজ আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো খুশি হতো। নিজের মেয়ে কেমন শাড়ি চুড়ি পরতে দেখলে মায়ের হয়তো খুব ভালো লাগতো। হয়তো আমার হাত টেনে কনিষ্ঠ আঙ্গুলের নখটা কেটে বলতো আমার মেয়ের যেন নজর না লাগে, বা হয়তো চোখের কাজলের কালি নিয়ে কানের পাশে লাগিয়ে এই কথা বলতোই। কিন্তু এসব কিছু যে আমার ভাগ্যে নেই বাবা। কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর। আমি জানি তোর মনে অনেক অশান্তি, তুই কোনোদিনও সুখের ছোঁয়া পাসনি,
কিন্তু তুই চিন্তা করিস না মা, আমি তোকে হয়তো তোর মায়ের অভাব দূর করে সুখ দিতে পারবো না, কিন্তু তোর জীবনটা খানিকটা বদলে দিতে পারবো রে। দেখবি বিয়ের পর তুই এক নতুন জীবন পাবি মা, নতুন স্বামী, নতুন সংসার, এইসব নিয়ে তুই ব্যস্ত হয়ে যাবি। একা একা মন খারাপ করে মাকে নিয়ে ভাবার সময়ই পাবি না হয়তো। সত্যি কি তাই বাবা? বাড়িতেও তো আমি সারাদিন কত কাজ করি, লালুর সাথে সময় কাটাই, তবুও তো। পাগলি মেয়ে আমার, এ বাড়িতে যতই কাজ করিস না কেন, শ্বশুর বাড়ির ব্যস্ততা যে অন্যরকম রে মা। তখন তোর নিজের সংসারের কাজ নিয়ে তোর মাথায় কত চিন্তা থাকবে, তখন দেখা যাবে হয়তো এই বাপটাকেই ভুলে যাবি। এইসব কি বলছো কি বাবা? আমি তোমায় ভুলে যাব? এটা কখনোই হতে পারে না। আমি তো এখন থেকেই ভাবছি, আমি যখন এই বাড়িতে থাকবো না, তখন তুমি বাড়িতে ফিরে এলে তোমার যত্ন আত্তি কে করবে? সময় মতো তো তোমার ওষুধপত্র, খাবার দাবার কেউ গুছিয়ে দেবার নেই। কিছু একটা ব্যবস্থা তো হয়ে যাবে, ও সব নিয়ে তুই ভাবিস না তো। তুই এখন শুধু ভাব নতুন সংসারে গিয়ে কি করবি সেখানে। নে মা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। এরপর চারুলতার বাবা তার ঘর থেকে চলে যায়। ওদিকে রাতের বেলায় ভ্যাবলা তার বাড়িতে ঢুকতেই তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ভ্যাবলা পা টিপে টিপে চোরের মতো চুপি চুপি তার ঘরে চলে যেতে থাকে। কে কে নিল আমার সাতনুরি হার? আমার আঁচলে থাকা চাবি দিয়ে আমার আলমারি থেকে সাতনুরি হার বের করে নেওয়াটা যে সহজ কথা নয়। কার এত বড় বুকের পাটা হয়েছে? একবার শুধু চোরকে ধরতে পারি, তারপর দেখাবো মজা। সেরেছে, মা কি সবটা বুঝতে পেরে গেল নাকি? সে আমি কাল রাতে মা ঘুমিয়ে থাকা অবস্থায় তার আসল থেকে চাবি সরিয়ে আলমারি থেকে সাতনুরি হারটা বের করে নিয়েছি। এ কি ভ্যাবলা, কোথায় যাচ্ছিস তুই অমন পা টিপে টিপে? নিজের বাড়িতে অমন চোরের মতো ঢুকছিস কেন রে বাবা? মানে এমনি আর কি মা। চোরের মতো মানে করছিস? ঠিক করে কথা বল। না মা, না, বাড়িতে ঢুকে তোমার এমন চিৎকার চেঁচামেচি শুনে মনে করেছি আমি রাত করে বাড়িতে ফিরেছি বলে তুমি আমার নামে বকাবকি করছো, তাই লুকিয়ে ঘরে যেতে চেয়েছিলাম। তোকে তো বকবো পরে, তার আগে আমার কি সর্বনাশ হয়ে গেল সে কথা শোন বাবা। আমার সাতনুরি হারখানা চুরি হয়ে গেছে রে। সর্বনাশ, কি বলছো কি মা? আমার মায়ের আলমারি থেকে আমার চুরি হয়ে গেছে? শালা চোরের এত বড় সাহস! হ্যাঁ রে বাবা, আর চোরটা যে সে চোর নয়, এত বড় চালাক ওই চোরটা যে আমার আঁচল থেকে চাবি নিয়ে সেই চাবি দিয়ে আলমারিটা খুলে হার চুরি করে আবার আমার চাবিটা আমার আঁচলে বেঁধে রেখে গেছে, আর আমি কিনা কিচ্ছুটি বুঝতে পারিনি। সেদিন বোধহয় একটু আমি গভীর ঘুমিয়ে পড়েছিলাম। দেখো দিনিকা, তুমি যে ভ্যাবলার মা সেটা প্রমাণ হলো আজকে। চুপ কর, বাড়ি এসেছেন উনি। কাল তুই বাড়ি থেকে কোথাও যাবি নে, কাল চোর ধরতে হবে। আমি বেশ বুঝতে পারছি চোর দূরের কেউ নয়, যে আমার সাথে এমন বেয়াদবি করুক না কেন তাকে আমি ধরেই ছাড়বো। ভ্যাবলার মায়ের মুখে চোর ধরার কথা শুনে ভ্যাবলার তো গলা শুকে আসে।
আর ওদিকে দেখা যায় রাতের বেলা চারুলতা তার বিছানায় ঘুমিয়ে আছে। নানা চিন্তা নিয়ে চারুলতা তখন ঘুমায়। তখন হঠাৎ স্বপ্নে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। আমি কি স্বপ্ন দেখলাম? স্বপ্নে আমি ওটা কাকে দেখলাম রাজকন্যার বেশে? আর কেনই বা আমি এমন স্বপ্ন দেখলাম? আর আমার স্বপ্নের ওই সোনালী পাখিটা কি বলছিল যেন, ও মনে পড়েছে। পাখিটা তো বলছিল ঘোড়ায় চেপে এক রাজপুত্র আসার কথা। স্বপ্নে দেখা রাজকন্যার বেশে ওই মেয়েটাই বা কে ছিল? আর পাখিটাই বা কোন রাজপুত্রের কথাই বা বলছিল? এ আবার কেমন স্বপ্ন আমি দেখলাম? এই স্বপ্নের আগা মাথা কিছুই তো বুঝতে পারছি না। তখনই ভোরের আলো ফুটে ওঠে। পাখিরা ভোরের আগমনী ডাকের কিচিরমিচির শব্দ শুরু করে। ও মা, ভোর তো হয়ে গেল দেখছি। এখন আর শুয়ে কি করব? ঘুম যখন ভেঙেই গেছে, তখন আমি উঠে সকালের বাসি কাজগুলো বরং সেরে নেই। এ কথা বলে চারু যখনই বিছানা থেকে উঠতে যাবে তখনই হঠাৎ করে সে সেই স্বপ্নের চিন্তায় একেবারেই আনমনা হয়ে যায়। এই ভোরবেলায় দেখা স্বপ্নটা আমায় এত ভাবাচ্ছে কেন? লোকের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু যে স্বপ্নের কোনো মানেই নেই সেই স্বপ্ন আবার সত্যি মিথ্যে কি? দূর বাবা, এসব নিয়ে পড়ে না থেকে আমি বরং আমার কাজে যাই। এরপর চারুলতা তার দেখা স্বপ্নের চিন্তা বাদ দিয়ে তার কাজে বেরিয়ে পড়ে। এই তোমরা শুনেছ আমাদের চারুলতার নাকি বিয়ে ঠিক হয়েছে, তাও নাকি আবার মোড়ল বাড়ির ছেলের সাথে গো। হ্যাঁ শুনলাম গো। হ্যাঁ, কেন তোমরা চারুলতার বিয়ের খবরটা শুনে খুশি হওনি? আমি তো বাবা খুব খুশি হয়েছি। এতদিনে মেয়েটা অন্তত সৎ মায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাবে। এতদিনে হয়তো মেয়েটা অন্তত সৎ মায়ের অত্যাচারের হাত থেকে রেহাই পাবে। চারুলতার জীবনটা এবার একেবারে পাল্টে যাবে গো। দেখো তোমরা, কারণ মোড়ল বাড়ির বউ হওয়া তো যে সে কথা নয় গো। আরামায়ে সে মেয়েটা বাকিটা জীবন কাটাতে পারবে। সব সময় আশীর্বাদ করি যেন মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে। মাহারা অসহায় মেয়ে কিনায় চারুলতা, ওর মতো মেয়ে হয় না। হ্যাঁ, চারুলতার বিয়ের খবর শুনে আমরা খুশি হব না কেন বলো তো? এ তো খুশি হওয়ার মতনই কথা, কিন্তু চিন্তা তো এক জায়গাতেই গো। চারুলতার মতো শান্তশিষ্ট ভদ্র মেয়ে হয় না গো। আর ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ব্যাপারে তো আমরা কিছুটি জানি না। মোড়লের ছেলেকে তো আমরা কোনোদিনও দু চোখে দেখেছি বলেও মনে পড়ে না গো, যে আদৌ গায়ে বায়ে সুস্থ কিনা, নাকি কানা নাকি খোড়া না বোবা, তার কিছুটি তো বলতে পারবো না গো। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি কথাটা। কিন্তু যোগু দাদা যখন তার মেয়ে চারুলতার বিয়ে দেবে বলে ঠিক করেছে, তবে নিশ্চয় ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে গো। কি যে বলো কি বৌদি, সে ছেলেটা বিলেতে নাকি ব্যবসা বাণিজ্য করে, তার খোঁজ নেবে কি করে? বন্ধুরা, কার সাথে হতে চলেছে চারুলতার বিয়ে? আর চারুলতার স্বপ্নে দেখা সেই রাজকন্যাটাই বা কে ছিল? আর ভ্যাবলার চুরি করার বিষয়টা কি ধরা পড়ে যাবে তার মায়ের কাছে? এই সব কিছু নিয়ে আসছে চারুলতা গল্পটির পরের পর্ব। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। চারুলতা তার বাড়ির সব কাজ সেরে দুপুরবেলা তার পোষা গরু লালুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেখানে লালুকে ঘাস খেতে ছেড়ে দিয়ে মাঠের এক পাশে বড় গাছটির নিচে বসে থাকে। আর সে বারবার রাতের দেখা সে অদ্ভুত স্বপ্নটির কথাই ভাবতে থাকে। কেন এমনটা হচ্ছে? যতবার নিজের মনকে বোঝাচ্ছি ওই স্বপ্নটির কোনো মানে নেই, তবু কেন বারবার শুধু ওই স্বপ্নটির কথাই আমার মনে পড়ছে? কেন মনে হচ্ছে যে ওই স্বপ্নটিতে লুকিয়ে আছে অনেক কিছু? কেন যে সবকিছু জানতে ইচ্ছে করছে আমার? বারবার একই প্রশ্ন কেন দোলা দিয়ে উঠছে আমার মনে। কে ছিল ওই রাজকন্যা বেশের মেয়েটি?
আর কেই বা আসছিল ওই ঘোড়ায় চেপে। তখনই সেই গাছটিতে একটি সোনালী রঙের পাখি এসে বসে আর সুরেলা কণ্ঠে কিচির মিচির করতে শুরু করে। এই পাখির ডাকছে আমার বড্ড চেনা চেনা লাগছে। কোথা থেকে ডাকছে পাখিটা? ওই তো সোনালী পাখি। ওই পাখিটি আমার স্বপ্নে দেখা অবিকল সেই সোনালী পাখিটির মতো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই সোনালী পাখি, এদিকে আয়, শোন আমার কথা শোন, কথা বলবি আমার সাথে। তখনই সেখান থেকে সেই পাখিটি উড়ে চলে যায়। দাঁড়া, যাস না, আমার যে অনেক কিছু জানতে ইচ্ছে করছে। যাস না তুই, দাঁড়া দাঁড়া বলছি। সত্যিই তো, যোগু দাদার কিন্তু উচিত ছিল চারুলতার বিয়েটা পাকাপাকি ভাবে ঠিক করার আগে মোড়লের ছেলের ব্যাপারে একবার ভালো করে খোঁজ নেয়ার। হ্যাঁ, আরে ওই তো ওই দাদা মনে হচ্ছে এদিকে আসছে। দাঁড়াও দাঁড়াও, ওনাকে একবার ডেকে আমরা এ ব্যাপারে কিছু কথা আলোচনা করি। যোগুদা, আরে ও যোগুদা, শোনো শোনো, কথা আছে তোমার সাথে। আমি তো জানি তোমাদের আমার সাথে কি নিয়ে কথা আছে। তোমরা চারুলতার বিয়ে নিয়ে কথা বলবে তো। শোনো শোনো, চারুলতা মায়ের বিয়ের দিন তারিখ এখনো ঠিক হয়নি। দিন তারিখ ঠিক হলে তোমাদের সকলকে আমি নেমন্তন্ন করব, তোমরা চিন্তা করো না। সে কথা নয় গো যোগুদা, চারুলতা মায়ের বিয়েতে তুমি নেমন্তন্ন করবে কি গো? আমরা তো নিজে থেকেই ওখানে গিয়ে উপস্থিত হব, কিন্তু কথা হলো। কি হয়েছে বলো তো? তোমাদের সকলের চোখ মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে তোমরা খুব চিন্তায় আছো। ব্যাপারখানা খুলে বলো তো দেখি। আসলে যোগুদা, আমরা গায়ের সকলে চারুলতা মাকে বড্ড ভালোবাসি, আর আমরা সকলে চাই যে তার ভবিষ্যৎ জীবনে যেন সে সুখী হয়। আর তাই তো বলছি, তুমি তোমার মেয়ের জন্য ঠিক করা বিয়ের পাত্রের ব্যাপারে আরো ভালো করে খোঁজ খবর নাও। মোড়লের ছেলে বলে এভাবে তার ব্যাপারে বিন্দুমাত্র খোঁজ খবর না নিয়ে মেয়ের বিয়ে দিও না গো। কথাটা তোমরা মন্দ বলনি, কিন্তু মোড়লের ছেলে যতদিন গায়ে না ফিরে আসছে তার ব্যাপারে খোঁজ খবর নেব কি করে বলো তো? আর বিয়ে করতে হলে তো তাকে গায়ে ফিরে আসতেই হবে, তখন না হয় খোঁজ খবর নিয়ে দেখবো ক্ষণ। গায়ে ফিরে এলে তার ব্যাপারে কি এমন খোঁজ নিতে পারবে শুনি? তাকে গায়ের কটা লোক চেনে বলো তো? তাই আমরা বলি কি, খোঁজ লাগিয়ে এটা জানার চেষ্টা করো মোড়লের ছেলে কোথায় বাণিজ্য করে। আরে বাবা, তুমি তো বিভিন্ন রাজ্যে বাণিজ্য করে বেড়াও, তাহলে তোমার জন্য এটা খুব সহজ কাজ হবে গো। আর তুমি যে পাত্রের ব্যাপারে খোঁজ নিচ্ছ, এটা মোড়ল আর মোড়লগিন্নি যেন না জানতে পারে গো। ঠিক আছে গো, তোমরা আমায় এই পরামর্শ দিয়ে বেশ উপকার করলে গো। ঠিকই তো বলেছো, আমি পাত্রের ব্যাপারে খোঁজ না নিয়ে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিতে চাচ্ছিলাম। না 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 না, বরং আমি একটু খোঁজ নিয়ে দেখি ভালো করে। সব মিলিয়ে ভালো হলেই ভালো, আর যদি তা না হয় তাহলে মেয়েটাকে জেনে শুনে খারাপ কারোর সাথে তো বিয়ে দেব না আমি। আমার নামে একদম মিছে কথা কইবে না কিন্তু কাকি। লোকের বাড়ি কাজ করে বলে নিজেদের মান মর্যাদা একবারে বেঁচে দিয়েছি নাকি? যে যখন যেটা মন চাইবে তাই বলে ছোট করবে। এখন কি মন চাইলে চোরের অপবাদ দিয়ে বসবে নাকি? দেখো দেখো গিয়ে, নিজেরা কেউ হয়তো তোমাদের গয়না সরিয়ে রেখেছে, আর উল্টে এই কাজের মেয়ের উপর দোষ দিচ্ছ। দেখিস মা, তোমার সাথে কিভাবে কথা বলছে। কে বলে চোরের মায়ের বড় গলা গো? আমি তো গল্পের কথা শুনেছি, সত্যি সত্যি যে চুরি করে তার নাকি বড় বড় গলা থাকে। দেখলে তো ফুলির আচরণের সাথে কিভাবে মিলে যাচ্ছে। ঠিকই বলেছিস তুই। এই ফুলি ভালোই বলে দে, আমার 7 নুড়ি হার চুরি করে কোথায় রেখেছিস তুই? নয়তো কি শুনি? আমায় চোখ রাঙাচ্ছ তুমি? এই ফুলি কখনো মিথ্যে কথা বলে না। আজ এতগুলো বছর লোকের বাড়িতে কাজ করে খাচ্ছি, কেউ কোনোদিনও চোরের অপবাদ দেয়নি, আর তোমরা কিনা আমায় চুরি করার অপবাদ দিচ্ছ। আমি আর তোমাদের বাড়ি কাজই করব না, এই বলে দিলাম। হ্যাঁ, এখন তো চুরি করা হয়ে গেছে,
এখন তো তুই কত কথাই বলবি, এই বাড়িতে এখন কাজ করতে গেলে তোর তো চুরি করে ধরা পড়ে যাবে। চুপ চুপ করতে বদমাস, বদমাস কোথাকারে, সব সময় ব্যাং ব্যাং করে কথা বলে আর এমন একটা ভাব নিয়ে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর ওদিকে ঠিকই প্রেম করে বেড়াচ্ছে, দেখো কি, সে বেলায় ভ্যাবলা নাকি ভীষণ পাকা। শোনো কাকি, আমি তোমায় একখানা কথা বলছি, এ তোমার ছেলে ভ্যাবলা আমাদের গায়ে জয়া মাছির লোভী মেয়ে ওই মীরাটার সাথে প্রেম করে বেড়াচ্ছে। দেখো গিয়ে তোমার ছেলে ভ্যাবলায় তোমার হার চুরি করে আবার মীরাকে দিয়ে এসেছে কিনা। আরে শালা, ফুলি কি দেখে কি বলে দিল, ও তো সন্দেহের বসে সত্যি কথাটাই বলে দিল। মা যদি এখন সন্দেহ করে বসে তাহলে তাহলে হয়েছে। না না, ফুলিকে আর রাখানো যাবে না। তুই বাজে কথা বন্ধ কর আর যা, নিজের কাজে যা। তুই কি ভেবেছিস আমার এই সাত নুড়ি হাড়ের চোরকে ধরতে না পেরে তোকে আমার বাড়ির কাজ আমি ছাড়তে দেব? না 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 না, তা তো হবে না। আর তুই যদি সত্যি চুরি না করে থাকিস তাহলে তোর এত চিন্তা কিসের? যা গিয়ে নিজের কাজ কর। প্রমাণ ছাড়া তো কাউকে আমি চোর বলতে পারছি না, তাই আমি আগে সঠিক সঠিক প্রমাণ পাই, তারপর দেখাবো মজা। যাচ্ছি যাচ্ছি, আমি তো আমার কাজেই যাচ্ছিলাম, শুধু শুধু তোমরাই তো আমার সময়টা নষ্ট করলে। এ কথা বলে ফুলি ভেতরে চলে যায়। যাকে যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। ফুলির কথাটা কানে নেয়নি মা। যাই, মা আমায় কিছু প্রশ্ন করার আগে আমি আস্তে করে এখান থেকে কেটে পড়ি। ভাবলা, ফুলি যে কথা বললো তা কি সত্যি? আমি ওর সামনে কিছু বলবো না বলেই ওকে ভেতরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তুই আগে আমার প্রশ্নের জবাব দিয়ে যা। কি প্রশ্ন বলো মা? বলছি, তুই কি সত্যি সত্যি ওই জয়ার মেয়ে মীরার সাথে প্রেম করছিস? না মানে ওই আর কি, একটু ভালোবাসি জয়াকে, তুই ওনার মেয়ে মীরাকে। কি ভালোবাসার জন্য আর কাউকে তুই পেলি না? শেষে কিনা ওই লোভী বজ্জাত জয়ার মেয়ে মীরাকে? পুরো গ্রাম শুদ্ধ মানুষ জানে ওরা মা মেয়ে কেমন লোভী আর বজ্জাত, আর তুই তাদের সাথে সম্পর্ক করার পরিকল্পনা করছিস ভাবলা? পুরো গ্রামের মানুষ ওদেরকে কি বলে তাতে কি এসে যায় মা? গ্রাম শুদ্ধ মানুষ তো তোমার নামে কত কিছু বলে, তুমি নাকি আরে কিপ্টে আরো কত কি 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 বললি? তোর এত বড় সাহস! আজ আজ তোকে আমি মেরেই ফেলবো। এ কথা বলেই ভ্যাবলার মা একটা লাঠি দিয়ে ভ্যাবলাকে তাড়া করতে থাকে, আর ভ্যাবলা অমনি বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে চারু লালুকে ঘাস খাওয়ানো শেষে বাড়ি ফিরছে। চারুলতার চোখে চিন্তার ছায়া আর মুখে অস্থিরতা। হঠাৎ সামনে এক ফকির এসে দাঁড়ায়। চারুলতা থমকে দাঁড়ায়। আমার কিছু সাহায্য করবে মা? ফকির বাবা, আপনি আমার কাছে সাহায্য চাইছেন? আমার যে দেবার মতো নিজের বলতে কিচ্ছু নেই। আমি যে নিজে এক দুঃখিনী। আমি বড়জোর আপনাকে একবেলা নিজের খাবার খেতে দিতে পারি, তাহলে তো আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। চলুন ফকির বাবা। দাঁড়া মা, তোর চোখে মুখে এত চিন্তার ছায়া কেন? তোর এই নিষ্পাপ মায়াবী মুখটাতে যে এটা মানায় না রে। তোর মুখে যে কষ্টের ছায়া, তুই তা জানিস? কিন্তু তুই জানিস
কিছু মানুষের কষ্ট তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তুই ভাবিস না মা, তোর দুঃখের দিন শেষ হয়ে যাবে। আমার আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে? সে তো বিধাতাই ভালো জানেন। কষ্ট থেকে উপহাস করছিস, কিন্তু সত্যি যে তোর জীবন একদিন নতুন পথ পাবে, আর তুই সেই পথে চলবি। তবে তোর জীবনে হয়তো এখন যে পথ চলছে সে পথে কিছু শ্বাসরুদ্ধকর দিন আছে, কিন্তু শীঘ্রই সেই কষ্ট ঘুষে যাবে। মনে রাখিস মা, দুঃখ শুধু অভিশাপ নয়, তোর কষ্টের মধ্যেও একটা রহস্য আছে। তুই একদিন নিজেই সেটা বুঝতে পারবি। চারুলতা ফকির বাবার কথা শুনে অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এরপর ফকির চলে যেতে থাকে। কি ফকির বাবা, আপনি আমায় এত সুন্দর সুন্দর কথা শোনালেন, কিন্তু আপনাকে যে সাহায্য করাই হলো না। আজ আমার কথাগুলো তোর আগামী দিনের পথ চলায় সাহায্য করবে। তুই না হয় আমায় অন্যদিন সাহায্য করিস মা। আজ আমি আসি রে মা, আমার যে আর সময় নেই মা, আমি আসি। এ কথা বলে ফকির বাবা সেখান থেকে চলে যায়। চারুলতা ও লালুকে নিয়ে বাড়িতে ফেরে। তার দেখা স্বপ্ন এবং ফকিরের বলা কথাগুলো তাকে বারবার ভাবিয়ে তোলে। দুঃখ শুধু অভিশাপ নয়, এই কথা বলে ফকির বাবা কি বোঝাতে চেয়েছেন? লোকের মুখে শুনেছি দুঃখের পরে নাকি সুখ আসে জীবনে। সেজন্যই কি ফকির বাবা দুঃখকে অভিশাপের সাথে তুলনা করতে না করে গেলেন? চারুলতা এক দ্বিধার মধ্যে পড়ে যায়। তার জীবন নিয়ে কিছু অজ্ঞাত আশঙ্কা তাকে আরো বেশি ভাবাচ্ছে। ফকিরের কথা মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, দুঃখ শুধু অভিশাপ নয়। আমি যখন বলেছি এই দাসীকে আমি নেব, তো আমি নেব না। সবার আগে দাসীকে আমি পছন্দ করেছি, বরং আমি তার জন্য সর্বপ্রথম একটি দাম নির্ধারণ করেছি। বললেই হলো, আমি যখন বলেছি এই দাসীকে আমি পছন্দ করেছি, আর ওকে তখন আমি কিনে নেব। দরকার হলে 4 গুণ দাম বেশি দেব আমি। এখানে এরা আমাকে কেনার জন্য এমন ভাবে দাম দর করছে কেন? আমি তো রাজেশ বাবুর কাছে এসেছিলাম কাজের খোঁজে। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গিয়েছিল। পাগল মাকে নিয়ে পেট চালানোর দায়ে আমি কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর রাজেশ বাবুর সাথে তখন আমার দেখা। রাজেশ বাবু আমার করুণ দুঃখের কথা শুনে আমায় আশ্বাস দিয়েছিল যে সে আমায় একটা কাজের ব্যবস্থা করে দেবে, যে কাজের বিনিময়ে আমি 2 পয়সা রোজগার করতে পারবো আর মাকে নিয়ে পেট চালাতে পারবো। হ্যাঁ, রাজেশ বাবু তোমার সেই ব্যবস্থাই করে দিয়েছেন। তোমায় দাসী হিসেবে বিক্রি করার পর তুমি কিছু টাকা পাবে, সেগুলো না হয় তোমার মাকে পাঠিও। না না, মানে আমার দাসী হিসেবে বিক্রি করা হচ্ছে কেন? মানেটা কি? আর আমায় কোথাকার বা কোন রাজ্যের দাসী বানানো হচ্ছে? এই দাসী বিক্রি করার হাটে যারা দাসী হিসেবে বিক্রি হয়, আদেও তারা কোনো রাজ্যের দাসী হয়ে বেঁচে থাকে না। কেউ জানে না, কেউ বুঝবে না, কেউ বলতেও পারবে না। না না না, এমন কোন জায়গায় আমি দাসী হিসেবে বিক্রি হতে চাই না। এই কথা বলেই মেয়েটি সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই একটি লোক তাদের সামনে এসে দাঁড়ায়। না না, গ্রামের লোকেরা তো ঠিকই বলেছে। এই চিন্তা তো আমার নিজের মাথায় আরো আগে আসা উচিত ছিল। কেন জানি কিছু না ভেবে শুনে আমি মেয়েটার বিয়ে ঠিক করে ফেললাম, সেটাই বুঝতে পারছি না। আমাকে আজই বেরোতে হবে। আমার মেয়ের হবু স্বামীর ব্যাপারে খোঁজ খবর আমায় নিতেই হবে।
গ্রামের লোকেদের কথায় চারুলতার বাবা তার মেয়ের বিয়ে নিয়ে বড্ড দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে চারুলতার হবু স্বামী রাজেশের ব্যাপারে খোঁজ নিতে যাবে এবং সে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অনেকটা পথ পাড়ি দিয়ে মিথুনপুরের দাসী বাজারে গিয়ে হাজির হয়। বাবা আমায় এভাবে কিছু না বলে কোথায় যে চলে গেল সেটাই তো বুঝতে পারছি না। এ সময় তো বাবার বাণিজ্যে ফিরে যাওয়ার কথা ছিল না। বাবা তো বলেছিল একবারে আমার বিয়ে দিয়ে তবেই বাবা বাণিজ্যে যাবে। তবে দুদিন ধরে বাবা কোথায় গেল? মা বা মীরা কিছু তো জানে না বলে মনে হচ্ছে। ওরাও তো আমার কাছে বাবার খোঁজও করছিল। চারুলতা একা একা তার ঘরে বসে বসে বাবার জন্য চিন্তা করতে থাকে। তখনই চারুলতার সৎ মা এবং সৎ বোন সেখানে চলে আসে। সারুমা, ও সারুমা। মা, মীরা, বলো, কিছু বলবে আমায়? হ্যাঁ রে মা, দুচোখ ভরে তোর মুখ কানা একটু দেখি ভালো করে। দুদিন বাদে তো পরের বাড়ি চলে যাবি, তখন তো আর মন চাইলেও তোকে দুচোখ ভরে দেখতে পাবো না রে। হ্যাঁ রে, মোড়ল বাড়ির বউ হবি বলে আমায় বা আমার মাকে কিন্তু একদম চোখ রাঙানি দিবি না কিন্তু। আমরা আগেও তোর কাছে যেমন ছিলাম তেমনই থাকবো কিন্তু। না না না, সেটা হবে কেন? আমার বিয়ে হয়ে গেলে কি সবকিছু বদলে যাবে নাকি? তোমরা আমার যেমন মা আর বোন ছিলে তাই থাকবে। আমি জানি রে মা, তুই আমার লক্ষ্মীমন্ত মেয়ে, তুই একটুতেও রূপ বদলাতে পারবি না। আর শোন না মা, তোর মন তো খুব নরম প্রকৃতির আর একটু ভোলা ভালা। তাই বলছি, মোড়ল গিন্নি তোকে আশীর্বাদে যে বালাটা দিয়েছিল ওটা আমার কাছে দিয়ে দে। আমি বরং যত্ন সহকারে ওটাকে তুলে রাখবো সিন্ধুকে। তোর বিয়ের দিন আবার তোর হাতে পরিয়ে দেবো ক্ষণ। ও আচ্ছা, মার বোন হঠাৎ করে কেন আমার সাথে এত ভালো ব্যবহার করে কথা বলছে তার আসল কারণটা এখন আমি বুঝতে পারলাম। আসলে আমার ওই হাতের কাকন জোড়া নেওয়ারই আসল মতলব ওদের। এতগুলো বছর ধরে ওদের সাথে রয়েছি আমি, আর ওদেরকে এইটুকু চিনতে পারবো না? বলছে যে মা, এটা তো আমার হবু শাশুড়ি মা আমায় দিয়েছেন, আর বলেছেন এটা যেন আমি আমার হাত থেকে কোনোভাবেই না খুলি। এটা যেন সবসময় আমি আমার হাতেই পড়ে থাকি। তাতে কি, এখন কোথায় খুলে পড়ে যাবে, তখন কোথায় খুঁজে পাবি বলতো মা? তখন শেষে আবার তোর বাবাকে আবার নতুন করে একই কাকন গড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে। আর তোর তো সেই সব চিন্তা বলতে কোনো বালাই নেই। তাই বলছি, ভালোই ভালো এখন ওই কাকন জোড়া আমার কাছে জমা রাখ। এ কথা বলে চারুলতার সৎ মা জয়া চারুলতার হাত থেকে খুলে নিয়ে যায়। আমার মা এবং মীরা সারা জীবন ধরে আমার পছন্দের জিনিসগুলো আমার কাছ থেকে এভাবে কেড়ে নিয়ে চলে যায়। আজ আমার হবু শ্বশুর বাড়ি থেকে আমার দেওয়া এই প্রথম কাকন জোড়াটাকেও কেড়ে নিল। এমন সময় বাবাও বাড়িতে নেই যে ওদের করা অন্যায়ের প্রতিবাদ করবে। এরপর চারু মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। ওই তো সেই রাজকন্যা আর রাজপুত্র। আজ দুজনকে একসাথে আমি দেখতে পেয়েছি। আজ ওদের সামনে গিয়ে ওদের মুখটা আমি দেখেই ছাড়বো। কে ওই রাজকন্যা আর কেই বা ওই রাজপুত্র? এই কথা বলে চারুলতা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যখন সে রাজকন্যা এবং রাজপুত্রের কাছে গিয়ে পৌঁছায় তখন হঠাৎ করে তার চোখের সামনে থেকে রাজকন্যা এবং রাজপুত্র উধাও হয়ে যায়। এই কি, রাজকন্যা আর রাজপুত্র এইভাবে অদৃশ্য হয়ে গেল কেন? আর ওরা কোথায় বা গেল? কোথায় গেল রাজকন্যা আর রাজপুত্র? কোথায় চলে গেল? আমি কেন শত চেষ্টা করে ওদের সামনে থেকে দেখতে পারছি না? কেন এমনটা হচ্ছে?
তখনই সেই পাখিটি সেখানে উড়ে আসে। এই তো, তুমি তো সেই স্বপ্নে দেখা সোনা পাখিটি। তোমার কাছে নিশ্চয়ই সবকিছুর উত্তর আছে। তাহলে তুমি আমায় বলো তো, কে সেই রাজকন্যা আর কে বা সেই রাজপুত্র? কেন কেন ওরা আমার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছে? কেন কেন ওদেরকে আমি দেখতে পাচ্ছি না? পারবি, তুই ওদের স্পষ্টভাবে দেখতে পারবি, আর ওদেরকে খুব তাড়াতাড়ি চিনতেও পারবি তুই। এ কথাটি বলে পাখিটি উধাও হয়ে যায় আর চারুলতার ঘুম ভেঙে যায়। দুদিন যাবো এ বাজার ও বাজার, এ রাজ্য ও রাজ্য কত ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও তো রাজেশের কোনো খোঁজই পেলাম না। অনেকটা পথ হেঁটে এসে বড্ড জল তেষ্টা পেয়েছে। সামনে ওই দূরে তো একটা হাট বসেছে বলে মনে হচ্ছে, ওখানে গিয়ে দেখি ওখানে একটু জল পাই কিনা। এরপর চারুলতার বাবা হেঁটে হেঁটে সেই দাসী বাজারের মধ্যে গিয়ে পৌঁছায়। কি এটা আবার কেমন হাট বাজার? কোনো তরি তরকারি দ্রব্যাদি কোনো রকম কিছু তো নেই বলে মনে হচ্ছে, শুধু লোকজন দিয়ে হাট জোড়া মনে হচ্ছে। এ যেন মনে হচ্ছে কোনো বাজার নয়। ছেড়ে দাও আমায়, আমি যাব না। তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওই রাজেশ বাবুর কাছে এসেছিলাম কাজের বিনিময়ে পয়সা উপার্জন করার জন্য, আর সে কিনা আমায় স্বল্প মূল্যে দাসী হিসেবে বিক্রি করে দিল। ছাড়বো না, আমি ওই রাজেশ বাবুকে কিছুতেই ছাড়বো না। কি ওই মেয়েটিকে লোকগুলো এভাবে টেনে এসে নিয়ে যাচ্ছে কেন? আর মেয়েটির রাজেশ নামে কোনো এক লোকের কথা বললো। এই রাজেশই কি তবে? না না, দেখতে দেখতে কতটা দিন বেরিয়ে গেল, আমি তো এখনো মীরাকে হাতের কাকন আর কানের কান পাশা দিতে পারলাম না। ওদিকে মীরার বাবা মা যদি সত্যি সত্যি মোড়লের বাড়ির ছেলের সাথে মীরার বিয়ে দিয়ে দেয়, তখন আবার কি হবে? মা ওই সাতনুরি হাটটি চুরি হয়ে যাওয়ার পর মা যে ব্যাপারটা জানতে পেরে গেছে, পরে মা খুব সতর্ক হয়ে গেছে। আর সেই চক্করে পড়ে আমি আর দ্বিতীয়বারে চুরি করার সাহসটাই পাচ্ছি না। কিন্তু আজ রাতে যে করেই হোক কাজটাকে আমাকে সেরে ফেলতেই হবে। এরপর ভ্যাবলা চুপি চুপি একটা কালো চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে তার মায়ের ঘরে যায়। আগের দিনের মতো আবারও সে তার মায়ের আলমারি থেকে এক জোড়া কাকন আর এক জোড়া কানপাশা চুরি করে নেয়। তখনই ধাক্কায় উপরে থাকা গ্লাসটি মাটিতে পড়ে যায় আর শব্দ হয়। সেই শব্দে ভ্যাবলার মায়ের ঘুম ভেঙে যায়। কে কে এই কে রে? কে আমার ঘরে? ও বুঝেছি, এটা চোর। আবারও এসেছি দেখছি আমার ঘরে চুরি করতে। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আমি আজ তো তোকে ধরেই ছাড়বো। আগের বার তুই পার পেয়ে গেছিস আমার সাতনুরি হার চুরি করে, আর তোকে এবার আমি ছাড়ছি না। এরপর ভ্যাবলার মা বিছানা থেকে উঠে একটি লাঠি নিয়ে ভ্যাবলাকে পেটাতে থাকে। মুখ কল বলছি, আজ তো তোর মুখ আমি দেখেই ছাড়বো। তুই কোন বাপের বেটা যে কিনা আমার ঘর থেকে আলমারি থেকে আমার গয়না চুরি করে নিয়ে যাস? সেটা তো আমি দেখেই ছাড়বো।
এ এ সেরেছে, একটু হলে তো মায়ের কাছে আমি ধরা পড়ে যাবো। আর মা যদি জানতে পারে আলমারি থেকে তার গয়না চুরি করেছি, তাহলে তো আজ হয়েই গেল। না না, যত মারি খায় না কেন, আমার মুখটা কিছুতে মায়ের সামনে দেখানো যাবে না। লাগছে গো, ওরে ওরে গেল, পিঠটা গেল আবার। এরপর ভ্যাবলা কোনো মতে তার মায়ের পিটুনির হাত থেকে পালিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কি আমি আবারও আগের দিনের মতো একটা স্বপ্ন দেখলাম। আজও এই স্বপ্নের মাধ্যমে আমার মনে যে হাজার প্রশ্ন জেগে উঠেছে। কেন কেন এমন প্রশ্ন জড়িত স্বপ্ন আমি বারবার দেখছি। তো বন্ধুরা, চারুলতা কি আদৌ কোনোদিন তার স্বপ্নের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে? আর তার বাবাও কি রাজেশ নামের লোকটির সম্পর্কে সবকিছু জানতে পারবে? সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।